হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টেডিয়ান। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিছু জিকে, তাদের ডিটেল সলিউশন। তো আমরা দেখি প্রথম কোশ্চেন কী রয়েছে। প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে, টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়? তো এ সম্পর্কে আগে আমি বলে রাখি যে 1838 সালে এটা মূলত দ্য বোম্বে টাইমস, কী বললাম, দ্য বোম্বে টাইমস এবং জার্নাল অফ কমার্স নামে সপ্তাহে দুবার করে প্রকাশিত হতো। 1851 সালে 1851 সালে এই কাগজটা রেগুলার প্রকাশিত হওয়া শুরু করে, অর্থাৎ কাগজটা দৈনিক হয়ে যায়। এরপরে 1861 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় টাইমস অফ ইন্ডিয়া। তার মানে বুঝতেই পারছো 1861 সালে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া নাম রাখা হয়েছে। তার মানে এই নয় যে টাইমস অফ ইন্ডিয়া প্রথম 1861তেই আসছে। টাইমস অফ ইন্ডিয়া আসছে অ্যাকচুয়ালি 1838 সালে। তখন নাম কী ছিল? দ্য বোম্বে টাইমস। আর কি নামে প্রকাশিত ছিল? সেটা হচ্ছে জার্নাল অফ কমার্স। এটা সপ্তাহে দুবার করে প্রকাশিত হতো, কিন্তু পরবর্তীকালে অর্থাৎ 1851 সালে এটি দৈনিক অর্থাৎ রেগুলার পত্রিকা হিসেবে বেরোতে শুরু করে। তবে ফাইনালি 1861 সালে ওই পত্রিকাটাই, যেটা টাইমস অফ জার্নাল অফ কমার্স দ্য বোম্বে টাইমস নামে পরিচিত ছিল, সেটাই পরবর্তীকালে 1861 সালে টাইমস অফ কমার্স নামে নামকরণ করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাটি কবে প্রকাশিত হয়? টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয় কিন্তু 1861 সালে। এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2 কী রয়েছে, ভারতে প্রথম কোন বাণিজ্য প্রক্রিয়াকরণ অঞ্চলকে মুক্ত বাণিজ্য অঞ্চলকে হিসাবে ঘোষণা করা হয়েছে? এটা অঞ্চলকে হবে না, অঞ্চল হিসাবে, এটাকে কেটে দিতে লাগবে। ভারতের প্রথম কোন বাণিজ্য প্রক্রিয়াকরণ অঞ্চলকে মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে? তো আমি বলি আগে শোনো, মুক্ত বাণিজ্য অঞ্চল বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্রি ট্রেড জোন, ফ্রি ট্রেড জোন, ফ্রি ট্রেড জোন FTZ, ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বা এরই আরেক নাম হলো এক্সপোর্ট প্রসেসিং জোন EPZ। সবগুলোই একই জিনিস। তো যাই হোক, এটা এমন একটা এলাকা যেখানে শুল্ক কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়াই পণ্য অবতরণ, বহন, উৎপাদন বা পুনঃসংযোজন এবং পুনঃরপ্তানি করা যায়। 1965 সালে গুজরাটের কান্ডালাতে এশিয়ার প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অর্থাৎ EPZ স্থাপিত হয়েছিল। তাহলে EPZ কবে স্থাপিত হয়? EPZ প্রথম স্থাপিত হয় 1965 সালে। কি বললাম? EPZ। EPZ-এর পুরো নাম কী হবে? EPZ-এর পুরো নাম হবে এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন। তো এটা প্রথম এশিয়ার মধ্যে কোনটা হয়েছে? এশিয়ার মধ্যে সেটা হয়েছে কান্ডালা। শুধু ভারতের মধ্যে নয়, এশিয়ার মধ্যেই কান্ডালা হচ্ছে প্রথম। ভারতের মধ্যে তো প্রথম হবেই, এশিয়ার মধ্যেও প্রথম হবে। আর কত সালে? 1965 সালে। আচ্ছা, এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, ভ্যাট কোন দেশে প্রথম চালু হয়? ভ্যাট প্রথম কোন দেশে চালু হয়?
অর্থাৎ কোশ্চেন নাম্বার 3। দেখো, মূল্য সংযোজনকে সংক্ষেপে বলা হয় ভ্যাট। অর্থাৎ ভ্যাটের পুরো নাম যদি আমরা বলি, ভ্যাটের পুরো নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলা হবে ভ্যাট। অর্থাৎ ভ্যাট কোনো ক্রেতা কোনো পণ্য বা সেবা কেনেন তখন তার মূল্যের অতিরিক্ত যে কর দিতে হয় তাকে বলা হয় ভ্যাট। অর্থাৎ ভ্যাট আর কিছুই না, এক্সট্রা ট্যাক্স দিতে লাগবে, সেটাই ভ্যাট। তো ভ্যাট প্রথম চালু হয়েছিল ফ্রান্সে। মনে রাখবে, ভ্যাট প্রথম কোথায় চালু হয়েছে? ভ্যাট প্রথম চালু হয়েছে ফ্রান্সে, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। চলে যাই কোশ্চেন নাম্বার 4। অশোক মেহতা কমিটি কবে গঠিত হয়েছিল? অশোক মেহতা কমিটি কবে গঠিত হয়েছিল? তো বলে রাখি, 1977 অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল। 1977 সালের ডিসেম্বরে জনতা সরকার অশোক মেহতার সভাপতিত্বে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির উপর একটা কমিটি নিয়োগ করেন। কমিটি 1978 সালের আগস্টে তাদের রিপোর্ট পেশ করে এবং দেশে ক্ষয়িষ্ণু পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করার জন্য 132টি সুপারিশ করেছিল। কী বললাম বুঝতে পারলে? 132টা টোটাল সুপারিশ করেছিল। কোনটা? অশোক মেহতা কমিটি। দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে সুদের হারে ভারতের আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলির বিল অফ এক্সচেঞ্জ ডিসকাউন্ট করে সেটি হলো, সেটাকে বলা হবে ব্যাংক রেট। সেটাকে বলা হয় ব্যাংক রেট। আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি ব্যাংক রেটটা কী। দেখো, আমাদের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আরবিআই, মানে ভারতের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আরবিআই। এবং আরবিআই কী করে? অন্যান্য ব্যাংকগুলিকে ঋণ দেয়, অন্যান্য ব্যাংকগুলিকে ঋণ দেয়। তো সেক্ষেত্রে আরবিআই কিন্তু ইন্টারেস্ট ঠিক করে নেয় না, একটা নির্দিষ্ট ইন্টারেস্টের হারে আরবিআই কী করে? অন্যান্য ব্যাংকগুলোকে ঋণ দেয়। যে হারে অন্যান্য ব্যাংকে আরবিআই ঋণ দেয় সেটা হচ্ছে ব্যাংক রেট। সাধারণত এই ঋণ মানে দীর্ঘমেয়াদী হয় না, স্বল্পমেয়াদীই হয়। ব্যাংক রেটের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশীয় অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। কম ব্যাংক রেট অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে কী করে দেয়? সাহায্য করে। অর্থাৎ মোট কথা মনে রাখবে, ব্যাংক রেট আর কিছুই না, যে আরবিআই অন্যান্য ব্যাংক যেমন এসবিআইকে, পিএনবিকে টাকা ধার দেবে, যে হারে, যে সুদের হারে টাকা ধার দেবে সেই সুদের হারটাই হচ্ছে ব্যাংক রেট। পরের প্রশ্ন, ম্যালেট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ম্যালেট কথাটি কোন খেলার সাথে যুক্ত? দেখো, যে পোলো খেলার সময় একটা স্টিক ইউজ করা হয়, একটা স্টিক ব্যবহার করা হয় পোলো খেলার সময়। পোলো খেলার সময় যে স্টিকটা ব্যবহার করা হয় না, সেই স্টিকটাকেই বলা হবে ম্যালেট। ম্যালেট আর কিছুই না, ম্যালেট হচ্ছে পোলো খেলার সময় যে স্টিকটা ব্যবহার করা হয়ে থাকে সেই স্টিকটারই নামই হচ্ছে ম্যালেট। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? ম্যালেট কথাটি কোন খেলার সাথে যুক্ত? ম্যালেট যে শব্দটা সেটা পোলো খেলার সাথে যুক্ত। আচ্ছা, এছাড়াও তোমরা এক কাজ করো, ম্যালেটের তার পোলো খেলার সাথে যুক্ত অন্যান্য কিছু টার্মও মনে রাখো। চুক্কার একটা টার্ম, এটা ইম্পর্টেন্ট একটা টার্ম। চুক্কার এই টার্মটা তোমাদের মনে রাখতে লাগবে, এটা কিন্তু পোলো খেলার সাথে যুক্ত আছে, চুক্কার। তারপরে মনে রাখবে হ্যান্ডিক্যাপ। এই যে টার্মটা, এটাও কিন্তু পোলো খেলার সাথে যুক্ত রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটি জিএসটি এর আওতায় পড়ে না? দেখো, জিএসটি এর আওতায় আসবে না হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট জিএসটির আওতায় কিন্তু আসবে না। জিএসটির আওতায় আসবে না হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট হয়ে যাবে এটা এখানকার সঠিক উত্তর। এটা কিন্তু
জিএসটির আওতায় পড়ে না। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, কাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর পরীক্ষায় এই কোশ্চেনটা প্রায় সচরাচর দেখা যায়। মোটামুটি যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেটই এই প্রশ্নটার উত্তর জানে, যে B.R. আম্বেদকর। পরের প্রশ্ন যদি আমরা করি, পরের প্রশ্ন রয়েছে, ক্রিকেটের নিয়মাবলী রচনা ও প্রবর্তন করে নিচে কোন ক্লাব? অর্থাৎ ক্রিকেট খেলার যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী এবং সেটা ক্রিকেট খেলার যে সিস্টেম সেটাকে কোন ক্লাব শুরু করেছে বা কোন ক্লাব রচনা করেছে? তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমাদের মেলবোর্ন ক্লাব, অর্থাৎ অপশন নাম্বার যদি আমরা বলি অপশন নাম্বার বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। অপশন নাম্বার বি এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে, আচ্ছা কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়? 365 নম্বর ধারা অনুযায়ী, 365 নম্বর ধারা অনুযায়ী রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়। এটা অনেক সময় কোশ্চেনে আসে যে কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়, সেক্ষেত্রে এটাও একটা কোশ্চেন হতে পারে। তো সেক্ষেত্রে মনে রাখবে 365 অর্থাৎ 365 নম্বর ধারা অনুযায়ী রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়ে থাকে। আচ্ছা, তবে আমাদের প্রশ্নে এখানে কি রয়েছে? আমাদের এখানে যে প্রশ্নটা রয়েছে তাতে বলা হয়েছে যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে 365 ধারা তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে অনুমোদিত হতে লাগবে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়? সংবিধান সংশোধনী যে বিল সেটা কোথায় পাস হতে হয়? দেখো, সংবিধান সংশোধনী বিল উচ্চকক্ষেও পাস হতে পারে, আবার নিম্নকক্ষেও পাস হতে পারে, অর্থাৎ উভয় কক্ষে কিন্তু পাস হতে হয়। মানে শুধু নিম্নকক্ষে বা উচ্চকক্ষে নয়, নিম্নকক্ষ উচ্চকক্ষ দুটাই, অর্থাৎ লোকসভা রাজ্যসভা দুটাতেই কিন্তু সংবিধান সংশোধনী বিল পাস হতে হয়। অর্থাৎ এখানে যদি আমরা বলি সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষে, এটা হয়ে যাবে এখানকার কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যেতে পারে। পরের প্রশ্ন এখানে রয়েছে, নিচের কোনটি একটি সর্বভারতীয় পরিষেবা অল ইন্ডিয়া সার্ভিস নয়? ও আচ্ছা, এটা নাবাচক কোশ্চেন দিয়েছে। কোশ্চেনে বলেছে নিচের কোনটি একটি সর্বভারতীয় পরিষেবা অল ইন্ডিয়া সার্ভিসের আওতায় আসবে না, অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে পড়বে না? উত্তর হয়ে যাবে এখানে আমাদের অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে পড়বে না, অপশন নাম্বার সি, অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিস। এটা কিন্তু সর্বভারতীয় পরিষেবা অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে পড়বে না। আচ্ছা, একটু ব্যাখ্যাটা আমি তোমাদের বলে দিই। সর্বভারতীয় পরিষেবা যে আইন সেটা আসে 1955, অর্থাৎ কবে আসে? সেটা আসে হচ্ছে 1955, 1951-তে আসে হচ্ছে সর্বভারতীয় পরিষেবা আইন 1951। আচ্ছা, 1951 সর্বভারতীয় পরিষেবা আইন অনুযায়ী বর্তমানে মাত্র 3টা অল ইন্ডিয়া সার্ভিস রয়েছে। তো তার মধ্যে কি কি পড়ে যাবে? তার মধ্যে যে 3টা অল ইন্ডিয়া সার্ভিস আছে, কোন 3টা অল ইন্ডিয়া সার্ভিস আছে? এই 3টা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস আছে, যেটা তোমরা কোশ্চেনের মধ্যে দেখতে পাচ্ছ। অপশন নাম্বার এ এই সার্ভিসটা রয়েছে, অপশন নাম্বার বি এই সার্ভিসটা রয়েছে, আর অপশন নাম্বার সি এই সার্ভিসটাও রয়েছে।
চলে যাই তার পরের প্রশ্নের মধ্যে আমরা। ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের কাজে আসলে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো। আমরা চলে যাই তার পরের প্রশ্নে। কোশ্চেনটা একটু আমরা বড় করে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। চলো কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 13 দেখি। কোশ্চেন নাম্বার 13-এ কী বলা আছে? কোশ্চেন নাম্বার 13-এ যেটা বলা আছে ধ্রিয়ান। কোশ্চেন দেখো, ধ্রিয়ান কি? ধ্রিয়ান কি? ধ্রিয়ান আর কিছুই না, ধ্রিয়ান হলো চলমান বালিয়াড়ি। এই চলমান বালিয়াড়িকেই ধ্রিয়ান বলা হয়, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। চলমান বালিয়াড়ি এটাকে বলা হবে ধ্রিয়ান। আচ্ছা, তবে এক্সট্রাভাবে তোমরা মনে রাখতে পারো ধ্রিয়ানকে ওখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ল্যাঙ্গুয়েজে বলা হয় টিম্বা। কি বলা হয়? টিম্বা। স্থানীয় ল্যাঙ্গুয়েজে বলা হয় টিম্বা, ময় বয় আকার, টিম্বা বলা হয়ে থাকে লোকাল ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, এবার মনে রাখবা মরু অঞ্চলের যে অবনমিত জমি, অর্থাৎ অপশন নাম্বার বি এর মধ্যে যেটা আছে সেটা আমি বলে দিই। এই যে অবনমিত নিচু জমি বলা আছে না, এই মরু অঞ্চলের যে অবনমিত নিচু জমি, সেই অবনমিত নিচু জমিকে বলা হয় ধান্দ। কী বলা হয়? ধান্দ। যদি ধান্দ লেখা থাকতো তো সেক্ষেত্রে এখানকার সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অবনমিত নিচু জমি কোথাকার? মরুভূমির। আচ্ছা, মরু অঞ্চলের। আর লবণাক্ত যে হ্রদ, মরু অঞ্চলের যে লবণাক্ত হ্রদ, সেই লবণাক্ত হ্রদকে বলা হয় রান। এটা মনে রাখবে, মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কী বলা হয়? রান। তাহলে আমি কি বললাম? যেটা বললাম সেটা হচ্ছে মরু অঞ্চলের অবনমিত যে ভূমি বা জমি সেটাকে বলা হয় ধান্দ, আর লবণাক্ত হ্রদকে বলা হয় রান, আর ধ্রিয়ান হচ্ছে চলমান বালিয়াড়ি। এই ধ্রিয়ানকেই ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয়ে থাকে টিম্বা। এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু এক্সামের অ্যাঙ্গেল থেকে খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখতে কিন্তু লাগবে। পরের প্রশ্নে আমরা চলে আসি। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, পরের প্রশ্ন রয়েছে টেনেসি ভ্যালির অনুকরণে কোন নদী পরিকল্পনা গড়ে উঠেছে? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। টেনেসি ভ্যালির অনুকরণে কোন নদী পরিকল্পনা গড়ে উঠেছে? মনে রাখবে টেনেসি ভ্যালি অনুকরণে যে নদী পরিকল্পনা গড়ে উঠেছে সেটা হচ্ছে ডিভিসি, অর্থাৎ ডিভিসি। ডিভিসি কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে তৈরি হয়? এই সালটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অনেক সময় এই সালটাও জানতে চায়। মনে রাখবে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন কবে চালু হয়েছে, অর্থাৎ কবে শুরু হয়? 1948। মোস্ট ইম্পর্টেন্ট 1948 কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে। 1948 অর্থাৎ 1948-এ চালু হয়েছে। আচ্ছা, তো ডিভিসির আওতায় কী পড়বে বলো? ডিভিসির এটা কি? দামোদর। দেখতেই পাচ্ছ দামোদর, অর্থাৎ এই দামোদর হয়ে যাবে কিন্তু টেনেসি ভ্যালির অনুকরণে তৈরি একটি নদী পরিকল্পনা। আচ্ছা, এই যে টেনেসি ভ্যালি এটা কোথায় রয়েছে? টেনেসি ভ্যালিটা রয়েছে কিন্তু লন্ডনে। মনে রাখবা এই টেনেসি ভ্যালি, যেটা আমরা টেনেসি ভ্যালি বললাম, এই যে টেনেসি ভ্যালি এটা কোথায় রয়েছে? টেনেসি ভ্যালি রয়েছে লন্ডনে রয়েছে কিন্তু টেনেসি ভ্যালি। টেনেসি ভ্যালি রয়েছে কিন্তু লন্ডনের মধ্যে। পরের প্রশ্নে চলে আসি, দেখি কোশ্চেন নাম্বার 15। দেখো অনেকগুলি করেই কোশ্চেন আমি করাচ্ছি তোমাদের। 15 নাম্বার কোশ্চেনে আমরা চলে আসলাম। উইথ ডিটেল এক্সপ্লেনেশন এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমি বলছি সেই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে, কারণ এই এক্সট্রা ইনফরমেশন থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সট্রা ইনফরমেশনও। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে আসি। পরের প্রশ্নে লেখা আছে নীল বিপ্লবের জনক কে? নীল বিপ্লবের জনক কে? অর্থাৎ ব্লু রিভলিউশন এর জনক কে? ব্লু রিভলিউশনের এর জনক হচ্ছে অরূপ কৃষ্ণনান। অরূপ কৃষ্ণনান, এখানে কৃষ্ণনন লেখা আছে, কৃষ্ণনানও অনেক জায়গায় তোমরা পাবে। অরূপ কৃষ্ণনন হচ্ছে তোমার ব্লু
রিভলিউশন এর জনক। এছাড়াও তোমরা অন্যান্য রিভলিউশনগুলো আশা করি জানো। তোমরা ব্লু রিভলিউশন জেনে গেলে, তা সিলভার রিভলিউশন তোমাদের জানতে লাগবে, তা গ্রিন রেভলিউশন জানতে লাগবে, ইয়েলো রেভলিউশন জানতে লাগবে। এই একটা লিস্ট আমি পরবর্তীকালে তোমাদের দিয়ে দেবো। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে, নাহলে আমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। চলে যাই পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 16। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 এখানে কি বলা আছে? এখানে বলা আছে পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? একটু ইউনিক টাইপের নাম মনে হচ্ছে, কিংবা অনেকে আছো কিন্তু এই পান্না জাতীয় উদ্যানের কিন্তু নাম জানো না। অনেকে আছো জানো, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এই পান্না জাতীয় উদ্যান জানে না। ঠিক আছে, তো এই টাইপের ইউনিক কোশ্চেনও কিছু তোমাদের কিন্তু পরীক্ষায় পড়বে, যেহেতু এবার ডাব্লিউবিতে তোমাদের একটাই এক্সাম হচ্ছে কনস্টেবলে। তো মনে রাখবে এটা কিন্তু তোমাদের মেন্স লেভেলেরই কোশ্চেন হবে। তো দেখি কোশ্চেনটার উত্তর কী হবে। পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পান্না জাতীয় উদ্যান এটা কিন্তু আমাদের রয়েছে এমপিতে, অর্থাৎ মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশে আছে পান্না জাতীয় উদ্যান। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17। ইকোসিস্টেম মে শক্তির মূল উৎস কী? ইকোসিস্টেমে শক্তির মূল উৎস কী? ইকোসিস্টেমে শক্তির মূল উৎস কিন্তু হচ্ছে সূর্যালোক। সূর্যালোকে হচ্ছে সমস্ত শক্তির উৎস, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। পরে আমরা কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এ আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 18 কী বলেছে? কাঞ্চনজঙ্ঘা কোন হিমালয়ের বিখ্যাত শৃঙ্গ? কাঞ্চনজঙ্ঘা কোন হিমালয়ের বিখ্যাত শৃঙ্গ? আচ্ছা, তোমরা কি উচ্চ হিমালয় কোনটাকে বলে জানো? গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয় কোনটাকে বলে কি জানো? দেখো, গ্রেটার হিমালয় অর্থাৎ গ্রেটার হিমালয় মানে হচ্ছে হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয়েরই আরেক নাম হচ্ছে গ্রেটার হিমালয়। বা গ্রেটার হিমালয় বলতে কোন হিমালয়কে বোঝায়? গ্রেটার হিমালয় বলতে কিন্তু বোঝায় হিমাদ্রি হিমালয়। তো এই জায়গাটা গ্রেটার হিমালয় না থেকে, এই জায়গাটা হিমাদ্রি হিমালয় না থেকে গ্রেটার হিমালয় কিন্তু থাকতে পারত। আচ্ছা, তো এখানেকার যে সঠিক উত্তর হয়ে যাবে যে কাঞ্চনজঙ্ঘা কোন হিমালয়ের বিখ্যাত শৃঙ্গ? এটা কিন্তু গ্রেটার হিমালয় অর্থাৎ হিমাদ্রি হিমালয়ের বিখ্যাত শৃঙ্গ। আচ্ছা, এই যে পর্বত শ্রেণীটি আছে এটার গড় উচ্চতা কত? এটার গড় উচ্চতা কিন্তু 6000 মিটারেরও বেশি। আচ্ছা, হিমালয় পর্বতের এই যে অংশটা, যেটাকে আমি হিমাদ্রি বললাম, সেটা হচ্ছে বছরের প্রায় সবসময়ই বলতে গেলে বরফ দিয়ে ঢাকা থাকে, তার জন্য এটাকে বলা হয় হিমাদ্রি বা হিমগিরি। আচ্ছা, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা একটু মনে রাখবা 8848 মিটার। 8848 মিটার। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা এটার হাইটটা একটু মনে রাখবা, এটার হাইটও তোমাদের মনে রাখতে লাগবে। কাঞ্চনজঙ্ঘার হাইট হচ্ছে 8598 8598 8598 8598 মিটার। এটা কার হাইট? এটা কিন্তু তোমাদের কাঞ্চনজঙ্ঘার হাইট, এগুলো 8598। তোমরা একটা কাজ করো, নাঙ্গা পর্বতের কিন্তু হাইটটা একটু মনে রাখতে পারো। নাঙ্গা পর্বতের হাইট কিন্তু ইম্পর্টেন্ট, কত? 8126। এটা নাঙ্গা পর্বতের হাইট 8126। এটা হচ্ছে নাঙ্গা পর্বতের হাইট। চলে যায় তার পরবর্তী কোশ্চেনে। তাহলে এখানকার সঠিক উত্তর কী হলো? হিমাদ্রি। কিন্তু পরের কোশ্চেনে আমরা চলে আসি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19। নিম্নে কোন বৌদ্ধ গ্রন্থটি পালি ভাষায় রচিত হয়নি? নিম্নে কোন বৌদ্ধ গ্রন্থটি পালি ভাষায় রচিত হয়নি? দেখো, এখানে জাতক এটা কিন্তু পালি ভাষায় রচিত। সূত্রপিটক পালি ভাষায় রচিত। মহাবংশ এটা কিন্তু পালি ভাষায় রচিত। শুধুমাত্র এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, বাকি আরেকটা অপশন রয়েছে। কোন অপশনটা রয়েছে? অপশন নাম্বার ডি, ললিত বিস্তার। এই ললিত বিস্তার কিন্তু পালি ভাষায় রচিত হয় নাই। তাহলে এটা কোন ভাষায় রচিত? এই ললিত বিস্তার কিন্তু সংস্কৃত অর্থাৎ সংস্কৃত ল্যাঙ্গুয়েজে রচিত, সংস্কৃত ভাষায় রচিত হয়েছে। কিন্তু এটা কিন্তু একটা বৌদ্ধ গ্রন্থ। তাহলে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, জেনারেলি বৌদ্ধ গ্রন্থ পালি ভাষায় লেখা থাকে। বৌদ্ধ ম্যাক্সিমাম গ্রন্থই পালি ভাষায় রচিত। এটা কিন্তু ইউনিক একটা গ্রন্থ, ললিত বিস্তার। এটা কিন্তু কোন ভাষায় রচিত? এটা কিন্তু সংস্কৃত ভাষায়
রচিত, সংস্কৃত। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে শুরু হয়? হলদিঘাটের যুদ্ধ কবে শুরু হয়? হলদিঘাটের যুদ্ধ শুরু হয়েছিল 1576 অর্থাৎ অপশন নাম্বার এ। আচ্ছা, 1576-এর কত তারিখে? 18ই জুন। 18ই জুন মনে রাখবা। 1576-এর কত তারিখে? 1576-এর 18th জুন। 18ই জুন কিন্তু 1576-এর 18ই জুন হলদিঘাটের যুদ্ধ শুরু হয়েছিল। আচ্ছা বলো তো, এই যুদ্ধটা কাদের মধ্যে হয়? এই যুদ্ধটা হবে মেবারের মহারানা প্রতাপ, কি বললাম? মেবারের মহারানা প্রতাপ ভার্সেস মহারানা প্রতাপের সাথে হচ্ছে মুঘল বাহিনীর। কার সাথে হয়েছে? মহারানা প্রতাপের সাথে হয়েছে মুঘল বাহিনীর হয়েছে। আচ্ছা, মুঘল বাহিনীর হয়েছে এই যুদ্ধটা। আচ্ছা, তোমরা এক্সট্রাভাবে মনে রাখতে পারো। বলো তো, আকবরের সেনাপতির নাম কি? আকবরের সেনাপতির নাম হচ্ছে মানসিং। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়। আকবরের সেনাপতির নাম কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাইতে পারে। মনে রাখবে, আকবরের সেনাপতির নাম হচ্ছে মানসিং হচ্ছে আকবরের সেনাপতির নাম। চলে যাই তারপরের প্রশ্নে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 21। ওয়েট, আমরা দেখি কোশ্চেনটাকে। কোশ্চেন নাম্বার 21 কি রয়েছে? কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? দেখো, 1809 অর্থাৎ 1809 খ্রিস্টাব্দে মহারাজা রঞ্জিত সিং আর ইংরেজদের মধ্যে এই অমৃতসরের সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। চলে যাই পরের প্রশ্ন। পরে সায়েন্সের থেকে কোশ্চেন রয়েছে। আচ্ছা, পরে সায়েন্স থেকে কোশ্চেন রয়েছে, দেখি কি কোশ্চেন। উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। দেখো, আমার অফলাইন ক্লাসে আমি প্রত্যেকটা সাবজেক্ট, মানে কম্পিটিটিভে যা আছে, যে সমস্ত আমাদের সাবজেক্ট রয়েছে প্রত্যেকটাই কিন্তু ইন ডিটেলসে পড়ানো হয়। যদি কারো থিওরি উইক থাকে, মনে হয় যে থিওরিতে আমার উইক রয়েছে, আমাকে থিওরি স্ট্রং করতে লাগবে, তাহলে চ্যাপ্টার ওয়াইজ যদি পড়তে হয় এবং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন উইথ আনসার ডিটেলস জানতে হয়, তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো অফলাইন ব্যাচের মধ্যে। চলে যাই পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে, কার রাজত্বকালে প্রথম ডাকটিকিটের প্রচলন হয়েছিল? কার রাজত্বকালে প্রথম ডাকটিকিটের প্রচলন হয়েছিল? ডাকটিকিটের প্রচলন হয় লর্ড ডালহৌসির আমল থেকে। লর্ড ডালহৌসির আমল থেকে প্রথম ডাকটিকিটের প্রচলন কিন্তু শুরু হয়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 24। কি বলা আছে? কোন ব্যক্তি শিশু হত্যা এর বিষয়টি রদ করেন? কোন ব্যক্তি শিশু হত্যা এর বিষয়টি রদ করেন? তো সেক্ষেত্রে হয়ে যাবে সঠিক উত্তর, শিশু হত্যা যে বিষয়টা সেটাকে রদ করেছিল উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, দিগদর্শন মাসিক পত্রিকা কে প্রকাশ করেন? দিগদর্শন মাসিক পত্রিকা কে প্রকাশ করেন? দিগদর্শন মাসিক পত্রিকা কে প্রকাশ করেন? উত্তর হয়ে যাবে মার্সম্যান দিগদর্শন মাসিক পত্রিকাকে প্রকাশ করেন। আচ্ছা, প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সাময়িক পত্রিকা কোনটা? সাময়িক পত্রিকা কিন্তু দিগদর্শন। আচ্ছা,
1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে খ্রিস্টান ধর্ম প্রচারক জোশুয়া মার্সম্যানের পুত্র জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় দিগদর্শন পত্রিকা কিন্তু প্রকাশিত হয়। কী বললাম আবার বলছি, ধ্যান দিয়ে শোনো। 1818 সালে এপ্রিল মাসে খ্রিস্টান ধর্ম প্রচারক জোশুয়া মার্সম্যান, নাম কি বললাম, জোশুয়া মার্সম্যান, তার যে ছেলে অর্থাৎ তার যে পুত্র, তার নাম হচ্ছে জন ক্লার্ক মার্সম্যান। এখানে যে মার্সম্যানটা লেখা আছে এটা হচ্ছে জন ক্লার্ক মার্সম্যান, তার বাবার নাম হচ্ছে জোশুয়া মার্সম্যান। এই জন ক্লার্ক মার্সম্যান এই কিন্তু দিগদর্শন পত্রিকা প্রকাশ করেছে। তো এখানে দিগদর্শন পত্রিকা কে প্রকাশ করেছে? মার্সম্যান। কিন্তু এর যদি দুটা কোশ্চেন হয়, মানে এখানে দুটো অপশন থাকে, একটা হচ্ছে তোমার দেওয়া থাকে জোশুয়া মার্সম্যান, একটা দেওয়া থাকে যদি তোমাদের জন ক্লার্ক মার্সম্যান, তাহলে আমরা কোনটা সঠিক উত্তর করবে? জন ক্লার্ক মার্সম্যানকে কিন্তু সঠিক উত্তর করতে লাগবে। যদিও আমাদের ওয়েস্ট বাংলায় এত টাফ কোশ্চেন আমাদের ডাব্লিউবিতে আসবে না, যে এত ভিতর থেকে আসবে না, কিন্তু তবুও জেনে রাখা ভালো। পরের প্রশ্নে আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 26, নিচের কোনটি এককহীন রাশি? নিচের কোনটি এককহীন রাশি? নিচের কোনটি এককহীন রাশি? দেখো এককহীন রাশি কোনটি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই, অর্থাৎ এটা একটা এককহীন রাশি। আপেক্ষিক গুরুত্বের কোনো একক কিন্তু নেই। এখানে অ্যাকচুয়ালি অপশনগুলি ভুল রয়েছে। এখানেও কিন্তু পারমাণবিক গুরুত্ব যেটা আছে সেটারও কোনো ইউনিট কিন্তু নেই, ইউনিটলেস। তো এ ধরনের কোশ্চেন থাকলে এটার উত্তর তোমরা আপেক্ষিক গুরুত্ব যদি থাকে আপেক্ষিক গুরুত্ব করে দেবে। পারমাণবিক গুরুত্ব কিন্তু একক নেই, অর্থাৎ এখানে অপশনটাই ভুল রয়েছে। তো যাই হোক, আমরা চলে যাই পরের প্রশ্নের মধ্যে। পরের প্রশ্ন করা যেতে পারে। পরের প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27, ক্যান্সার প্রতিরোধে 32 মিনিট হয়ে গেল। দেখি তোমাদের এই সেটটা কমপ্লিট করে দিই। একটা সেটে 45টার উপরে কোশ্চেন আমি রেখেছি, পরপর আমি করিয়ে দেব। তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো, দেখবে যে হুবহু কোশ্চেন প্রচুর কমন পাবে তোমাদের ডাব্লিউবিপি এক্সামে। তো ধ্যান দাও, শুধু ডাব্লিউবিপির জন্য নয়, সামনে যে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, তার জন্য কিন্তু এই সেটগুলি খুবই অ্যাপ্লিকেবল হবে। তো যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই সেটগুলো মনোযোগ দিয়ে দেখো। দেখি আমরা কোশ্চেন 7 কী বলেছে। ক্যান্সার প্রতিরোধে ক্রোমোজোমের কোন অংশ দায়ী? ক্যান্সার প্রতিরোধে ক্রোমোজোমের কোন অংশ দায়ী? ক্যান্সার প্রতিরোধে ক্রোমোজোমের যে অংশটা দায়ী সেটার নাম হচ্ছে স্যাটেলাইট বডি। স্যাটেলাইট বডিকে অনেক সময় স্যাট বডিও বলা হয়ে থাকে, তবে কিছু যে সমস্ত ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট বডি বা স্যাট বডি থাকে তাদের স্যাট ক্রোমোজোম বলে। তো যাই হোক, মানে অনেকের ক্ষেত্রে এই সায়েন্সের কোশ্চেনগুলো একটু সমস্যা হয়, যে অনেকে ভাবে যে শুধু মুখস্থ করতে লাগছে, বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা অফলাইন ক্লাসে জয়েন করো। অফলাইন ক্লাসে কিন্তু সায়েন্স প্রচুর ডিটেলস ছবি এঁকে বোঝানো হয়। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানকার সঠিক উত্তর হচ্ছে ক্যান্সার প্রতিরোধে ক্রোমোজোমের কোন অংশ দায়ী? ক্যান্সার প্রতিরোধে দায়ী হচ্ছে স্যাটেলাইট বডি। তো চলে যাই পরের প্রশ্ন। গালা দ্রবীভূত হয়। গালা দ্রবীভূত হয়। গালা কিসে দ্রবীভূত হয়, অর্থাৎ কিসে গুলে যাবে গালা, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে কোশ্চেনের মধ্যে। দেখো, গালা দ্রবীভূত হবে অ্যালকোহলে। গালা দ্রবীভূত হবে অ্যালকোহলে। অ্যালকোহলে কিন্তু গালা দ্রবীভূত হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, যে কোশ্চেনটা যতটা পসিবল এক্সপ্লেন করে আমি এক্সপ্লেন করছি। কিছু কিছু কোশ্চেন আছে যেটা যদি থিওরি পড়া না থাকে তোমাদের, সেক্ষেত্রে এক্সপ্লেন করাটা খুব কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বিশেষ একটা এক্সপ্লেন করছি না সেই কোশ্চেনগুলি, কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কোশ্চেনে আমি ডিটেল এক্সপ্লেন করছি, যাতে তোমাদের সুবিধা হয়, আর এক্সট্রা ইনফরমেশনও কিন্তু আমি দিচ্ছি। 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন কী লেখা আছে? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ভূপৃষ্ঠের ছিদ্রপথ দিয়ে লাভা রূপে বেরিয়ে আসে কে? ভূপৃষ্ঠের ছিদ্রপথ দিয়ে লাভা রূপে বেরিয়ে আসে কে? দেখো, লাভা রূপে বেরিয়ে আসে কিন্তু ম্যাগমা। কী হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে ম্যাগমা।
ম্যাগমা। আচ্ছা, আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থ বের হয় তাকে আমরা কি বলবো? ম্যাগমা বলবো। আসলে ম্যাগমার কোনো প্রকার হয় না, এই ম্যাগমাই যদি ঠান্ডা হয়ে যায় পরবর্তীকালে কি হয়? আগ্নেয়শিলায় পরিণত হয়। চলে যাই পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30। আচ্ছা, যারা আমার অফলাইন ক্লাস করো সেই সমস্ত ক্যান্ডিডেটদের বলছি, তোমাদের কি এইভাবে সেটগুলা আমি যদি অনলাইনে করিয়ে দিই সেক্ষেত্রে বিশেষ কি কোনো অসুবিধা রয়েছে, বা সেক্ষেত্রে করালে কি তোমাদের হবে? তোমরা একটু জানিও আমাকে কমেন্টের মধ্যে, তাহলে খুব সুবিধা হয়। সেই হিসাবে আমি তোমাদের অফলাইনেও গাইড করে দেবো আর অনলাইনেও গাইড করে দেবো। দেখি কোশ্চেন নাম্বার 30 কী বলেছে। নিচের কোন ধাতুটি খোলা বাতাসে রাখা যায় না? নিচের কোন ধাতুটা খোলা বাতাসে রাখা যাবে না? সেটা সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম। সোডিয়ামকে কিন্তু খোলা বাতাসে রাখা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন কেন সোডিয়ামকে খোলা বাতাসে রাখা যাবে না? কারণ সোডিয়াম না খুবই অ্যাক্টিভ একটা মেটাল, খুবই অ্যাক্টিভ একটা ধাতু। সে কি করে? সে বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পের সাথেও বিক্রিয়া ঘটায়। আর মনে রাখবে, খোলা বাতাসে যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে কি করে? ওই ধাতুটা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া ঘটাবে এবং সহজেই তার মধ্যে আগুন ধরে যাবে। তো সোডিয়াম এতটাই অ্যাক্টিভ মেটাল, তার জন্য তাকে খোলা বাতাসে তো রাখা হবেই না এবং জলের মধ্যে তো দেওয়া হবেই না। এটাকে সংরক্ষণ করা হয় কোথায় বলো তো? কেরোসিন তেলে। কেরোসিন তেলে সংরক্ষণ করা হয়। তো এই কোশ্চেনটা অনেক সময় এইভাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। নিম্নলিখিত কোন ধাতুটি কেরোসিন তেলে সংরক্ষণ করা হয়? সেক্ষেত্রে সোডিয়াম হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, সোডিয়াম ছাড়া মনে রাখবে পটাশিয়ামও কিন্তু হতে পারে। সোডিয়াম ছাড়া পটাশিয়ামও হতে পারে, এটাও কিন্তু কেরোসিন তেলে সংরক্ষণ করা হয়। পরের প্রশ্নে চলে আসি। আরণ্যক আরণ্যক উপন্যাসটির রচয়িতাকে? আরণ্যক উপন্যাসটির রচয়িতাকে? আরণ্যক উপন্যাসটির রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই ধরনের কতগুলো তোমাদের উপন্যাস কিন্তু লিস্ট পড়তে লাগবে। তোমরা আমাকে জানিও যদি মনে হয় যে উপন্যাসের লিস্ট আমার লাগবে, গুরুত্বপূর্ণ উপন্যাসের লিস্ট একটা লাগবে, তাহলে বলো, তাহলে আমি সেই অনুযায়ী একটা কিন্তু তোমাদের উপন্যাসের উপরও শর্ট ভিডিও করে দেবো। তো আরণ্যক যে উপন্যাসটা সেটা রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেনে চলে যায়। কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32। দেখো, অনেকগুলো কোশ্চেন করাচ্ছি বলে ভিডিওটা বেশ লেন্দি হয়ে যাচ্ছে। তোমাদের মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে কিন্তু ভিডিওটা দেখতে লাগবে এবং প্রবলেমকে সলভ করতে লাগবে। দেখো, আমি অনেকক্ষণ ধরে তোমাদের পড়াচ্ছি অথচ মানে কিছুই মাত্র কোশ্চেন এগোচ্ছে। এর পিছনে কারণই হচ্ছে আমি ডিটেলস অ্যানালাইজ করছি, যাতে তোমাদের সংখ্যায় কম কোশ্চেন হলো আলটিমেটলি দেখা যায় তোমাদের নলেজ অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। আচ্ছা, দেখি জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকবে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। আচ্ছা, কবে থেকে এটা হয়ে আসছে? এটা 2011 সাল থেকে হয়ে আসছে। কিন্তু 2011 সাল থেকে প্রতি বছর 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে আসছে। চলে যায় তারপরের প্রশ্ন। রক্তকরবী কার লেখা? রক্তকরবী কার লেখা? রক্তকরবী কার লেখা? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রক্তকরবী হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্ক হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। নিউ ইয়র্কে অবস্থিত হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর।
আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানাবে আইএমএফ আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকটাও জানাবে। ওয়ার্ল্ড ব্যাংক এটা সদর দপ্তর কোথায় অবস্থিত সেটাও আমাকে জানাবে। ওয়ার্ল্ড ব্যাংক এটার যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটাও কিন্তু তোমাদের জানাতে লাগবে। দেখি তারপরে পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 35। জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? জাতিসংঘের কোন অংশটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? উত্তর হয়ে যাবে জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ সাধারণ পরিষদ অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি এখানকার বিশ্ব সংসদ হিসেবে পরিচিত। হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, কে বলেছিলেন? আজকে ওয়েস্টবেঙ্গল অর্থাৎ আজকে আমাদের বাংলা যেটা ভাবছে, ওয়েস্টবেঙ্গল বলা ভুল হবে, তখন বেঙ্গল যেটা ভাবছে, বাংলা যেটা ভাবছে, ভারত সেটা আগামী দিন ভাববে। আজকে যেটা ভারত ভাবছে, আজকে যেটা আমাদের বাংলা ভাবছে, সেটা ভারত ভাববে আগামী দিনে। এই বক্তব্যটা কে দিয়েছেন? এই বক্তব্যটা কে দিয়েছেন? উত্তর কি হয়ে যাবে? অনেক স্টুডেন্ট কিন্তু এই কোশ্চেনটা ভুল করবে, দেখবে যে বাংলা বলেছে, তো আমাদের এক্ষেত্রে উত্তর নেতাজি সুভাষচন্দ্র বোস, এই দিকটাতে একটু ধ্যান কিন্তু চলে যাবে, কিন্তু এটা কিন্তু এখানকার সঠিক উত্তর হবে না। এখানকার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গোখলে, মহামতি গোখলে। তিনিই বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। পরের প্রশ্নে আমরা চলে যাই, গ্রামোফোন কে আবিষ্কার করেছেন? এই আবিষ্কার আর আবিষ্কর্তা, এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকের উপর থেকেও কিন্তু কোশ্চেন পরীক্ষায় হয়ে থাকে, তো এই টপিকটা কিন্তু তোমাদের তৈরি করে রাখতে লাগবে। কী লেখা আছে? গ্রামোফোন কে আবিষ্কার করেন? তো এখানকার সঠিক উত্তর কী হয়ে যাবে? এটা সবাই জানো, থমাস আলভা এডিসন, তিনি কিন্তু গ্রামোফোন আবিষ্কার করেছিলেন, থমাস আলভা। আচ্ছা, বাল্ব কে আবিষ্কার করে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে। বাল্ব কে আবিষ্কার করেন? বাল্ব কে আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে থমাস আলভা এডিসন কিন্তু বাল্ব আবিষ্কার করেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 38। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে প্রতি বছর 8ই মার্চ। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, দাদা এই যে কবে কোন দিবস হয় সেটা কী করে মনে রাখবো? দেখো, এটার একটাই বুদ্ধি, সেটা হচ্ছে রিভিশন, মাঝমোর রিভিশন করতে লাগবে। প্রায় তোমাদের ওটা চর্চা করতে লাগবে, অর্থাৎ এটা হতে পারে ডেইলি তোমাকে প্র্যাকটিস করতে হতে পারে, সেক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখা সম্ভব। পরের প্রশ্ন 39 নম্বর কোশ্চেন, গিধা পারহুম মহিলারা পারফর্ম করেন বিবাহ উৎসবে যে রাজ্যে, তা হলো? দেখো, গিধা পারহুম এটা কোন রাজ্যের? এটা হচ্ছে তোমাদের পাঞ্জাব রাজ্যের, পাঞ্জাব। পরের কোশ্চেন তো খুবই সহজ, আজকাল সোশ্যাল মিডিয়ায় সবাই থাকে। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে, অর্থাৎ ফেসবুক কে তৈরি করেন? ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছেন মার্ক জুকারবার্গ। পরের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস। দেখো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারাই চাকরির প্রিপারেশন নিচ্ছ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য, তারা প্রত্যেকে কিন্তু এই কোশ্চেনটার সাথে পরিচিত, এমন কোনো ক্যান্ডিডেট থাকবে না এই কোশ্চেনটার সাথে পরিচিত নয়, তারা প্রত্যেকে এই কোশ্চেনটার সাথে পরিচিত। ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতাকে? ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা হচ্ছে লিও টলস্টয়।
আচ্ছা, আমার একটা কোশ্চেন মনে পড়ছে, তোমাদের বলে দিই, এটা মনে রাখবে, এটা অনেক সময় পরীক্ষা দেয়, যে অলিভার টুইস্ট এই বইটি কার লেখা? অলিভার টুইস্ট, অলিভার টুইস্ট এই বইটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। এখানে আমি একটু লিখে দিই, অলিভার টুইস্ট, অলিভার টুইস্ট, অলিভার, অলিভার টুইস্ট, অনেক সময় দিয়ে দেয় কোশ্চেনটা, মনে রাখবে, অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট কার? চার্লস ডিকেন্সের লেখা, চার্লস ডিকেন্সের লেখা হচ্ছে অলিভার টুইস্ট। আচ্ছা, আরেকটা বই মনে রাখবে চার্লস ডিকেন্সের লেখা, এ টেল অফ টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ, এ টেল, এ টেল মানে একটা গল্প, এ টেল, TAL, এ টেল অফ, অফ টু, TWO, টু সিটিস, CITIES, CITIES, সিটিস, এ টেল অফ টু সিটিস, আর হচ্ছে অলিভার টুইস্ট। এই বই দুটা কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। আর ওয়ার অ্যান্ড পিস কে লিখেছে? ওয়ার অ্যান্ড পিস লেখা হচ্ছে লিও টলস্টয়ের লেখা। পরবর্তী প্রশ্ন, এটা তো নয়, ওয়েট, কোশ্চেন নাম্বার 42, কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত ধরে অনুষ্ঠিত হয়? দেখো, কেরালা বলেছে, বুঝতেই পারছো কী হবে, মোহিনী আট্টম, মোহিনী আট্টম। আচ্ছা, কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি কোথাকার শাস্ত্রীয় নৃত্য? এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। আর কথাকলি হচ্ছে তোমার ইউপি, না সরি, কত্থক হচ্ছে ইউপি, কথাকলি এটাও কিন্তু তোমাদের কেরলের। পরের প্রশ্নে আমরা চলে যাই, কল্লোল, কল্লোল, কল্লোল নাটকটির রচয়িতাকে? কল্লোল নাটকটির রচয়িতাকে? কল্লোল নাটকটির রচয়িতাকে? কল্লোল নাটকটির রচয়িতা হচ্ছে উৎপল দত্ত। উৎপল দত্ত হচ্ছে কল্লোল নাটকটির রচয়িতা। পরের প্রশ্ন, আচ্ছা, তানসেনের আদি নাম কী ছিল? তানসেনের আগের নাম কী ছিল? তানসেন তার আগের নাম কী ছিল? তানসেনের আগের নাম হচ্ছে রামতনু পাণ্ডে, রামতনু পাণ্ডে। আচ্ছা, তানসেন কে ছিল অ্যাকচুয়ালি বলো তো? তিনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, তিনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। কার রাজসভার? মুঘল সম্রাট আকবরের রাজসভার। আকবরের রাজসভার ছিলেন রামতনু পাণ্ডে, তাকে তানসেন বলা হতো। আচ্ছা, একটা জিনিস তোমরা মনে রাখবে, যে আকবরের সময়কাল থেকেই গোয়ালিয়র যে ঘরানা আছে না, সেই গোয়ালিয়র ঘরানার কিন্তু শুরুয়াত হয়েছে। আর গোয়ালিয়র ঘরানা, গোয়ালিয়র ঘরানা, দেখো না, সেন্ট্রালের এক্সামে বেশি ঘরানার থেকে কোশ্চেন আসে, স্টেটে সেরকম আসে না, তো মনে রাখো, গোয়ালিয়র, GWALIOR, এই যে গোয়ালিয়র যে ঘরানাটা, এই গোয়ালিয়র ঘরানাটা হচ্ছে ওল্ডেস্ট ঘরানা, সবচেয়ে পুরনো ঘরানা যদি আমরা বলি তাহলে গোয়ালিয়র ঘরানা। পরের প্রশ্ন, এখানে আমরা দেখব ভৈরব রাগটি সাধারণত গাওয়া হয় কখন? মানে কোন সময়ে ভৈরব রাগটা গাওয়া হয়? দেখো, ভৈরব রাগ গাওয়া হবে ভোরবেলা। ভোরের রাগসমূহের মধ্যে ভৈরব রাগকে বলা হয় সমস্ত রাগের রাজা, সমস্ত রাগের রাজা। এখানে রাগ বলতে নট অ্যাঙ্গার, এখানে রাগ বলতে গানের যে তাল, সুর, লয়, এই রকম আছে না রাগ, ওই রাগের কথা এখানে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ ভৈরব রাগ কখন গাওয়া হয়? ভৈরব রাগ কিন্তু গাওয়া হয়ে যাবে ভোরবেলা, ভোরবেলা গাওয়া হবে ভৈরব রাগ। তারপরে প্রশ্ন,
তারপরের প্রশ্নের মধ্যে আমাদের যেটা লাগবে 46 নাম্বার কোশ্চেন আমাদের দরকার নেই, আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 47। কোশ্চেন নাম্বার 47, কবে ওয়াইল্ড লাইফ ডে পালিত হয়? ওয়াইল্ড লাইফ ডে কবে পালিত হয়? সেটা হচ্ছে 3rd মার্চ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরেরটা কিন্তু কম্পিউটার থেকে কোশ্চেন দিয়েছে। কম্পিউটারে কতগুলি ফাংশনাল কি থাকবে? দেখো তোমাদের ডাব্লিউবিতে কম্পিউটার থেকে কোশ্চেন যদি আসে সেটা হচ্ছে খুব সিম্পল যে কোশ্চেনগুলি আছে, প্রাথমিক যে ধারণাটা লাগে তার উপরে বেস করে কিন্তু কোশ্চেন আসবে, ওরকম ডিপ থেকে কোশ্চেন কিন্তু আসবে না। যেমন এই ফাংশনাল কি এখানে জানতে চেয়েছে, কতগুলি ফাংশনাল কি রয়েছে। তো কতগুলো ফাংশনাল কি রয়েছে? ফাংশনাল কি রয়েছে হচ্ছে 12টা। মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনাল কি, এখানে অপশন কি রয়েছে? অপশন রয়েছে ফাংশনাল কি কিন্তু 12টা। ও এখানে কোনটি ফাংশন কি? আচ্ছা, এখানে ফাংশন কির মধ্যে আমাদের কিন্তু পড়বে F5 হচ্ছে ফাংশন কি। আর ফাংশনাল কি কতগুলো যদি বলে, নাম্বারটা যদি জানতে চায় তাহলে মনে রাখবে 12টা। ফাংশনাল কি এর নাম্বার যদি জানতে চায় কতগুলো ফাংশনাল কি আছে কম্পিউটার কিবোর্ডে, তাহলে 12টা ফাংশনাল কি আছে। আর এখানে আমাদের এই যে F16, F12 আর F5 দিয়েছে না, এর মধ্যে বলছে ফাংশন কি কোনটা। দেখো কোশ্চেনটা খুব মজার কোশ্চেন। এই যে 12টা যে ফাংশনাল কি না, সেটা স্টার্ট হয় কোথা থেকে? F1 থেকে। F1, F2, F3, F4 করতে ফাইনালি F12 অবধি যায়। তাহলে বুঝতেই পারছো এখানে কি করে আর F16 আসবে না, F20 আসবে না, F কিন্তু আসবে না, উত্তর চলে আসবে F5 তো এর মধ্যে থাকবে না। তাহলে এখানকার সঠিক উত্তর যেটা আমরা বলবো, এখানকার সঠিক উত্তর হিসাবে কিন্তু F5। 49 নাম্বার কোশ্চেনটা আমাদের আপাতত এটা দরকার নেই, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের প্রয়োজন নেই, পরেরটা আমাদের প্রয়োজন নেই। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর দেখা হচ্ছে পরের পর্বে, এবং পরের পর্বে ঠিক এইরকমই মোর দ্যান 45 কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আর তোমরা আমার সাথে সাথে প্রত্যেক দিন প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবে তোমাদের কিন্তু পরীক্ষায় পারফরমেন্স অবশ্যই ভালো হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।